বন্ধুরা, একটি প্রচলিত কথা আছে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মানে ভালো কর্ম করবে তো ভালো ফল পাবে, আর খারাপ কর্ম করবে তো খারাপ ফল পাবে। এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু ভেতর থেকে আমরা প্রায় লোকই এটা বিশ্বাস করি না। কেননা আমরা মনে করি যে ভালো কর্মের ফল আমরা ভালো পাই না। এটা আপনার মনের ভ্রম। কেননা আপনি সত্যতা দেখতে পাচ্ছেন না। কেননা কর্মের বিধান, কর্মের নিয়ম তো নিজের পদ্ধতিতেই কাজ করে, সেটা আপনার চিন্তা করার জন্য পাল্টিয়ে যায় না। আজকে যে বুদ্ধ কাহিনী আমি আপনাদের শোনাতে যাচ্ছি, সেটাতে আপনারা কর্মের ব্যাপারে সম্পূর্ণ জেনে যাবেন, যে কর্ম কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আর এই কাহিনী বোঝার পর আপনি আপনার জীবনে ভালো কর্মের দ্বারা কিভাবে সফল হতে পারেন সেটার সূত্র জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, কাহিনীটি শুরু করা যাক। একটি শহরে এক ব্যবসায়ী থাকতো। ওই ব্যবসায়ী অনেক ধনী ছিল। শহরের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে তার নাম আসতো। নিজের শহরেও তার অনেক নাম ছিল। তারপর একদিন একটি শুভক্ষণে তার পুত্র সন্তানের জন্ম হয়। সে ওই পুত্র সন্তানের জন্মে অনেক খুশি হন। সে তার পুত্রের নাম সোমনাথ রাখে। ব্যবসায়ীটি ভাবে যে এবার তার পুত্র বড় হয়ে তার ব্যবসা সামলাবে, আর সে তার শহরে সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাবে। তারপর ব্যবসায়ী তার পুত্রের ভালোভাবে লালন পালন করতে শুরু করেন। তাকে ভালোভাবে পড়াশোনা করায়, আর তার পুত্র বড় হয়ে তার ব্যবসার দেখাশোনা চালু করে। পিতা তার পুত্রকে কাজ করতে দেখে অনেক খুশি হয়। তারপর সোমনাথ যখন বিচক্ষণ হয়ে যায়, তারপর ব্যবসায়ী তার বিবাহ এক সুন্দরী কন্যার সাথে করে দেয়। সোমনাথও অনেক খুশি ছিল। বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে তার পিতার সাথে কাজে সাহায্য করত। কিন্তু হঠাৎ সোমনাথের মধ্যে কিছু পরিবর্তন আসে। সে সারাদিন তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে থাকে। ধীরে ধীরে সোমনাথকে একটি খারাপ অভ্যাস আঁকড়ে ধরে। সে রোজ তার বন্ধুদের সাথে জুয়া খেলতে শুরু করে। সোমনাথ এখন না তো তার ঘরে থাকতো, আর না তো তার বাবার কাজে সাহায্য করত। বয়স হয়ে যাওয়ার কারণে তার পিতা ঠিকমতো ব্যবসার দেখাশোনা করতে পারত না। আর সোমনাথ তো ব্যবসার দেখাশোনা করা দূরের কথা, সে তো তার পিতার উপার্জন করা ধনও সব জুয়ায় উড়িয়ে দিচ্ছিল। ব্যবসার দেখাশোনা না করার কারণে ধীরে ধীরে তার ব্যবসায় লোকসান হতে শুরু করে দেয়। সোমনাথের পিতা সোমনাথকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি এত পরিশ্রম করে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছি, তুমি এই জুয়া খেলার খারাপ অভ্যাসকে ছেড়ে দাও, নয়তো একদিন এরকম দিন আসবে যে তোমার কাছে তখন আর কিছুই থাকবে না, কেউই তোমার সাথে থাকবে না। তারপর তুমি অনুশোচনা করবে। এই জন্য তুমি সময় থাকতে শুধরিয়ে যাও। কিন্তু সোমনাথ তার পিতার একটা কথাও শুনে না। সে তো তার পিতার কথা শুনেও না শোনার ভাব করত। এইভাবেই ঠিক ধীরে ধীরে সময় কাটতে থাকে। আর সময়ের সাথে সাথে সোমনাথের পিতা আরও বৃদ্ধ হতে চলেছিল। সে রোগগ্রস্ত হয়ে যায়। কিছুদিন পর ওই ব্যবসায়ীর মৃত্যু হয়ে যায়। পিতার মৃত্যুর জন্য সোমনাথ একটুও অনুশোচন করে না। তাকে দেখলে মনে হতো যে তার কোনো দুঃখই নেই। মনে হতো যেন তার পিতার মৃত্যুর পর সে স্বাধীনতা পেয়ে গেছে। এখন তাকে কেউ কথা শোনানোর ছিল। তার জন্য সোমনাথ এখন আগের থেকেও বেশি জুয়া খেলতে শুরু করে। সোমনাথ জুয়া খেলে অনেক বড় ব্যক্তি হতে চেয়েছিল। সে একদিনেই জুয়ায় হেরে যাওয়ার পয়সা জিতে বড় ব্যক্তি হতে চেয়েছিল, যে কারণে এখন সে জুয়াতে অনেক বেশি বেশি টাকা লাগাতে শুরু করে। সোমনাথের মা সোমনাথকে অনেক বোঝায় যে পুত্র, তুমি এখন অনেক ধন হারিয়ে ফেলেছ। এখন যে অল্প কিছু ধন বেঁচে আছে সেটাকেও কেন তুমি হারানোর জন্য লেগে আছো। কিন্তু কথায় আছে না, যখন মানুষের বিনাশ মাথার উপর লেগে থাকে তখন প্রথমে মানুষের বিবেক মরে যায়।
মানুষের ভালো বুদ্ধি মরে যায়। সোমনাথ তার মায়ের কথা এক কান দিয়ে শুনতো আর আরেক কান দিয়ে বের করে দিত। তার ওপরে কোনো কথারই প্রভাব পড়তো না। সোমনাথ এখন কেবল দিনরাত জুয়া খেলায় ব্যস্ত থাকত। সোমনাথের কাছে কোনো কুবেরের খাজানা তো ছিল না, যেটা কখনো শেষই হতো না। ধীরে ধীরে সোমনাথের সব ধন শেষ হয়ে যায়। একদিন এমন আসে যে সোমনাথের কাছে আর কিছুই ছিল না। জুয়া খেলে সে সব ধন শেষ করে দিয়েছিল। সে তার সব কিছু হারিয়ে ফেলেছিল। যখন সোমনাথের মা এটা জানতে পারে যে যে তার পুত্র জুয়ায় সব হেরে গেছে, তখন তার এই কথা শুনে মৃত্যু হয়ে যায়। তার মা অনেক আঘাত পায়, কিন্তু সোমনাথের তো তার মায়ের মৃত্যুতে একটুও পস্তাবা হয় না। তার ওপর কোনো কিছুর কোনো প্রভাবই পড়তো না। এমন মনে হতো যে তার সংবেদনা শেষ হয়ে গেছে। তার জন্য কে মরল বা বাঁচল তার জন্য তার কিছুই হতো না। সে তো সারাদিন জুয়োই খেলতে থাকতো। সোমনাথ যেহেতু ব্যবসাদারের পুত্র ছিল, সেজন্য ঋণ নিতেও তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু সোমনাথ ওই ধনও সব জুয়ায় শেষ করে দেয়। জুয়া একটি এমন খেলা যেটি আপনাকে জিতার ভরসা তো দেয়, কিন্তু আপনি কখনো জিততে পারেন না। এখন সোমনাথের ওপর অনেক ঋণ হয়ে গেছিল। তার কাছে দুবেলা দুটো খাওয়ার জন্য পয়সাও ছিল না। এখন তো সোমনাথের অবস্থা আরও খারাপ হয়ে গেছিল। এখন তার কাছে না তো খাবার জন্য পয়সা বেঁচেছিল, আর না তো কাপড় পরার জন্য ধন বেঁচেছিল। সে একদম কাঙ্গাল হয়ে গেছে। এখন পুরো শহরে সবাই জেনে গেছিল যে সোমনাথ কাঙ্গাল হয়ে গেছে। তার কাছে কিছুই নেই। যখন সোমনাথ কারোর কাছে সাহায্য চেতে যেত, তখন সবাই তাকে মানা করে দিত। একটা সময় ছিল যখন তার পরিবারের নাম শহরের বড় বড় ব্যবসাদারের সাথে নেওয়া হতো। কিন্তু সোমনাথ তার এই খারাপ অভ্যাসের জন্য তার সব কিছু হারিয়ে ফেলেছিল। এখন কেউ তাকে সাহায্য করছে না। লোকজন ওই মানুষেরই সাহায্য করে যে পরিশ্রম করে উপার্জন করে আর নিজের জীবন একটি সফল মানুষ হয়ে দুনিয়ার সামনে একটি উদাহরণ রাখে। যখন সোমনাথের শ্বশুর এটা জানতে পারে যে তার জামাই কাঙ্গাল হয়ে গেছে, তখন সে তার পুত্রীর চিন্তা করে আর তৎক্ষণাৎই সে তার পুত্রীর সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে। সেখানে গিয়ে সে দেখে তার পুত্রী তো অনেক দুঃখী। তার পুত্রী পুরানো ছেঁড়া কাপড় পরে ছিল। খিদার কারণে তার উজ্জ্বল চেহারা বিষণ্ণ হয়ে গেছিল। নিজের পুত্রীর এরকম অবস্থা দেখে তার সোমনাথের ওপর অনেক রাগ হয়। সে তার পুত্রীকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মন বানিয়ে নিয়েছিল। সে সোমনাথকে না তো কিছু বলে আর না কিছু শোনে। সে তার পুত্রীকে নিয়ে তার বাড়িতে চলে যায়। যখন সোমনাথ বাড়িতে ফিরে আসে, তখন সে জানতে পারে যে তার শ্বশুরমশাই তার স্ত্রীকে তার সঙ্গে বাড়িতে নিয়ে যায়। এটা দেখে সোমনাথ অনেক দুঃখী হয়। এখন সে একদম একা হয়ে গেছিল। এখন তার কাছে না তো পয়সা ছিল, না তার স্ত্রী ছিল, না তার মাতা পিতা ছিল। সব লোক তাকে একা ছেড়ে চলে গেছিল। এখন সোমনাথের তার পিতার এক একটি কথা মনে পড়তে থাকে, যেটা তাকে তার পিতা বুঝিয়েছিল। তার এরকম অবস্থার জন্য দায়ী সে নিজেই ছিল। সে হঠাৎই নিজের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, একদিন এমন ছিল যখন আমার নাম নগরের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে নেওয়া হতো, আর আজকে আমার কাছে খাওয়ার জন্য খাওয়া পর্যন্ত নেই। এবার আমি পরিশ্রম করব আর নিজের ব্যবসা আবার দাঁড় করাবো। এটা চিন্তা করে সোমনাথ তার শ্বশুরের কাছে দেখা করতে যায়, যাতে সে তার কাছে কিছু ধন ঋণ নিয়ে তার ব্যবসা আবার শুরু করতে পারে। সকাল হতেই সে তার শ্বশুরের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। শ্বশুরবাড়ি পৌঁছেই সে তার অবস্থা দেখে কাঁদতে শুরু করে। নিজের ছেঁড়া পুরানো কাপড় দেখে সে ভাবে যে সে এরকম ছেঁড়া কাপড় পরে তো সে শ্বশুরবাড়ি যেতে পারবে না। সে ভাবে যে আমি পরিষ্কার কাপড় পরে শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে যাব, আর আমি যদি এই ছেঁড়া পুরা কাপড় পরে শ্বশুরবাড়ি যাই, তাহলে আমার বেঁচে থাকা সম্মানও মাটিতে মিশে যাবে।
এইসব চিন্তা করে সে এদিক ওদিক দেখতে থাকে। তার নজর একটি কাপড়ের দোকানের দিকে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওই দোকান বন্ধ হয়ে গিয়েছিল। সোমনাথ পরিকল্পনা করে যে সে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করবে। যেই দোকান খুলবে তখন সে শ্বশুরের নাম নিয়ে কিনে ফেলবে। আর যখন সে শ্বশুরের কাছে পয়সা পাবে তখন ওই দোকানের ঋণ সে পরিশোধ করে দেবে। সে ভাবে যে আমি এই ছিঁড়া কাপড় পরে শ্বশুরবাড়ি যাওয়া থেকে আমি একটি রাত এখানেই কাটিয়ে দেই। এইসব ভেবে সোমনাথ সে দোকানের বাইরেই শুয়ে পড়ে। সোমনাথ খিদার জন্য এপাশ ওপাশ করছিল। তখন সোমনাথ দেখে যে একটি যুবক চুপচাপ দোকানের ভেতরে যাচ্ছে। ওই যুবকের দোকানের দিকে যাওয়ার কিছুক্ষণ পরে তারপর একটি স্ত্রীও ধীরে ধীরে এদিকে আসে আর দোকানের ভেতরে চলে যায়। সোমনাথের ওই স্ত্রীটিকে দেখে অন্ধকারের মধ্যেও চেনা চেনা লাগছিল। সোমনাথ ওই স্ত্রীটিকে ঠিকমতো দেখার জন্য দোকানের জানলা দিয়ে ভেতরের দিকে দেখে। তখন সে যা দেখে সেটা দেখে তার মাথা ঘুরে যায়, কেননা ওই স্ত্রী আর কেউ না, তার নিজের স্ত্রী ছিল। তারপর সোমনাথ ওই স্ত্রী আর ওই যুবকের কথা কান পেতে শুনতে লাগলো। সোমনাথের স্ত্রী ওই যুবককে বলছিল, হে আমার প্রাণপ্রিয়, তোমাকে আমি অনেক ভালোবাসি আর আমি তোমাকে বিবাহ করে তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি আজকে তোমাকে একটি গোপন কথা বলার জন্য এখানে ডেকেছি, যাতে আমরা বিবাহ করার পর আরামে থাকতে পারি, যাতে আমাদের কাছে কোনো জিনিসের কখনো কোনো অভাব না হয়। ওই যুবকটি অনেক আগ্রহের সাথে জিজ্ঞাসা করে, কোন গোপন কথা? তুমি কিসের কথা বলছো? তারপর সোমনাথের স্ত্রী ওই যুবককে বলে, আমার শ্বশুরমশাই অনেক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি তার জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছিলেন আর অনেক ধন উপার্জন করেছিলেন। আর তিনি 4টি ঘড়ায় স্বর্ণমুদ্রা দিয়ে বাড়ির 4 কোণায় পুঁতে রেখেছিলেন। এই কাজ তিনি এই জন্য করেছিলেন যাতে খারাপ সময়ে ওই ধনের ব্যবহার করা যায়। তিনি তার জুয়ারি পুত্রকে এই ধনের ব্যাপারে কখনোই বলেননি, কেননা তিনি ভয় পেতেন যে তার জুয়ারি পুত্র ওই ধনকেও না জুয়ায় উড়িয়ে দেয়। তারপর সোমনাথের স্ত্রী ওই যুবককে বলে, তুমি তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়ি যাও আর আমার মূর্খ স্বামীর কাছে ওই বাড়ি কিনে নাও। সে ওই বাড়ি তোমাকে সহজেই দিয়ে দেবে, কেননা সে তার জমা পুঁজি তো সব জুয়ায় হেরে গেছে। তারপর তুমি ওই বাড়ির 4 কোণায় ঘুরবে। তারপর তুমি ওই 4টি ঘোড়াকে নিজের অধীনে করে নেবে। তারপর আমাদের কখনোই আর ধন উপার্জন করার আবশ্যক পড়বে না, আর তারপর আমরা সারা জীবন খুশিতে থাকব। আর সোমনাথ এদিকে নিজের স্ত্রীর মুখে এইসব কথা শুনে সোমনাথ অনেক দুঃখ পায়। সে ভাবে যে আজকে আমার বদ অভ্যাসের জন্য আমার স্ত্রী আর আজ আমার নেই, বরং সে অন্য পুরুষের হয়ে গেছে, তাকে সাহায্য করছে, এমনকি তার সাথে বিবাহর পরিকল্পনাও করছে। কিন্তু আমি কখনো এমন হতে দেব না। আমি আমার পিতার উপার্জন করা ধন এই ব্যক্তির হাতে কখনোই যেতে দেব না। মানছি যে আমি অসৎ সঙ্গে পড়ে গেছিলাম, আমার জুয়া খেলা বদ অভ্যাস হয়ে গেছিল, কিন্তু এখন আমি সব বুঝে গেছি। এখন আমি আমার পিতার ধন এইভাবে চুরি করতে দেব না। এইসব চিন্তা করে সোমনাথ তৎক্ষণাৎই তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকাল হতে হতে সে তার বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছে গিয়ে সে তার সময় নষ্ট না করে বাড়ির 4 কোণা ঘোরে। আর ঘোরার কিছুক্ষণ পরেই সে তার 4টি ওই ঘোড়া পেয়ে যায়। তারপর সে ওই 4টি ঘোড়া থেকে স্বর্ণ মুদ্রা সব বের করে নেয় আর সেই ঘোড়ায় কয়লা ভরে আবার সেই জায়গাতেই রেখে দেয়। এরপর সোমনাথ তার স্ত্রীর প্রেমিকের অপেক্ষা করতে থাকে। আর কিছুদিন পর তার স্ত্রীর প্রেমিক তার বাড়িতে আসে। সে তার বাড়িতে এসে বলে, আমি শুনেছি যে এই বাড়ি বিক্রি হবে, তুমি আমাকে এই বাড়ি বিক্রি করতে পারো, কেননা আমি এই শহরে আমার ব্যবসা শুরু করতে চাই। আমার এই বাড়ির প্রয়োজন আর তোমার পয়সার প্রয়োজন, আমাদের দুজনেরই প্রয়োজন পুরো হয়ে যাবে।
সোমনাথ তো এটারই অপেক্ষায় ছিল। সেই ব্যক্তির পরিকল্পনা আগে থেকেই জানতো। সে তখনই তার এই বাড়ি তার কাছে বেচে দেয়। আর সোমনাথ বাড়ি বিক্রির টাকা আর স্বর্ণমুদ্রা নিয়ে অন্য শহরে চলে যায়, যাতে সে সেখানে গিয়ে তার নতুন কাজ শুরু করতে পারে। সেখানে গিয়ে সোমনাথ নতুন ব্যবসা শুরু করে দেয়। প্রথম প্রথম তার অনেক অসুবিধা হয়। সে অনেক পরিশ্রম করে আর নিজে থেকে তার বদ অভ্যাসকে দূরে রাখে। ব্যবসায় কখনো কখনো উপর নিচে হতে থাকে, তো সে সবকিছু সামলে নিয়েছিল। অল্প দিনেই সে অনেক ধন উপার্জন করে নিয়েছিল। তারপর ওই শহরের একটি শেঠের নজর সোমনাথের ওপরে পড়ে। শেঠটি সোমনাথকে দেখে ভাবে, এই যুবক অনেক পরিশ্রমী, সে তার ব্যবসাকে এত অল্প দিনেই অনেক উপরে নিয়ে গেছে। আমি আমার পুত্রীর বিবাহ এই যুবকের সাথে দিয়ে দিই। আমি আমার পুত্রীর জন্য এর থেকে ভালো বর তো পাবই না। তারপর ওই শেঠ সোমনাথের কাছে গিয়ে তার সামনে বিয়ের প্রস্তাব রাখে। সোমনাথও শেঠের প্রস্তাব স্বীকার করে নেয়। শেঠ তার পুত্রীর বিবাহ সোমনাথের সাথে দিয়ে দেয়। এখন সোমনাথের কাছে সব আবার আগের মতোই হয়ে গেছিল। সে ধন উপার্জনও করে নিয়েছিল আর মান সম্মানও অর্জন করে নিয়েছিল। বিবাহ হয়ে গিয়েছিল। এখন তার কাছে সব কিছুই ছিল। এখন সোমনাথ তার জীবন খুশির সাথে কাটাচ্ছিল। এখন তার কাছে কোনো জিনিসেরই কমতি ছিল না। অন্যদিকে সোমনাথের পুরনো স্ত্রীর প্রেমিক সেই বাড়িতে অনেক খুশি হচ্ছিল। কিন্তু যখন সে তার বাড়ির চারকোনা ঘুরে, তখন সে স্বর্ণের মুদ্রার পরিবর্তে কয়লায় ভরা 4টি ঘোড়া পায়। আর সে কয়লায় ভরা ঘোড়া দেখে চিৎকার করে কান্না করতে থাকে। ওই যুবক সোমনাথের স্ত্রীর উপর অনেক রেগে যায়। সে ভাবছিল, যদি আমি তার কথা না শুনতাম তাহলে আজকে আমি আমার ধন হারাতাম না। স্বর্ণমুদ্রা ভরায় ঘোড়া পাওয়া তো দূরের কথা, আমার জীবনের জমা পুঁজিও চলে গেছে। এরপর ওই যুবক তার প্রেমিকা অর্থাৎ সোমনাথের স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য তাকে ছেড়ে দেয়। সেই গ্রামে গিয়ে তাকে ডেকে বলে, তুই আমাকে ঠকিয়েছিস, আমার সব জমা পুঁজি তুই নষ্ট করে দিয়েছিস। এখন আমার কাছে আর কিছুই বেঁচে নেই। আজকের পর কখনো আমাকে তোমার চেহারা দেখাবে না, চলে যাও আমার সামনে থেকে। ওইদিকে সোমনাথ তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিয়েছিল। যে খারাপ কর্ম করবে তো পরিণাম খারাপই হবে। এই কাহিনী থেকে আমরা শিখি যে প্রথমে সোমনাথ জুয়ারি ছিল, তো তার কাছে তার কিছুই বাঁচে না। সে পথে বসে যায় আর স্ত্রীও তাকে ছেড়ে দিয়েছিল। এটা তার কর্মেরই পরিণাম ছিল। সে যদি তার ব্যবসা ঠিকভাবে করত তাহলে তাকে হয়তো ওই দিন দেখতে হতো না। কিন্তু সোমনাথ তার ভুলের অনুভব করে, সে তার জীবন বদলে নেয়। যেটা থেকে আমরা এটা বুঝি, আমরা জীবনে কতটাই খারাপ কাজ করি, কিন্তু আমরা চাইলে নতুনভাবে চালু করতে পারি। ভালো কর্ম করার কোনো সময় নেই, বা বলা যেতে পারে ভালো কর্ম করার জন্য সবসময় অনুকূল হয়। আর অন্যদিকে আমরা এইটাও শিখি যে যদি আমরা খারাপ সময়ে আপনজনদের সঙ্গে সম্পর্ক ভেঙে দেই, তাকে প্রতারণা করি, তাহলে সেটারও অনেক খারাপ পরিণতি হয়। যেমন সোমনাথের স্ত্রী তাকে প্রতারণা করেছিল, কিন্তু এই বিশ্বাসঘাতকতার জন্য সে তার সব কিছু হারিয়ে ফেলেছিল, এমনকি তার সম্মানও হারাতে হয়েছিল। যদি কেবল সোমনাথের স্ত্রী সোমনাথের বদ অভ্যাসের জন্য তাকে ছেড়ে দূরে চলে যেত, তাহলে সে কোনো ভুল করত না। সে তার দোষ তো সোমনাথের ছিল, কিন্তু নিজের প্রেমিকের সাথে মিলে স্বামীর সাথে প্রতারণা করার ফল তাকে পেতেই হয়। তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটিতে যদি প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।